করোনার অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু, শিক্ষার্থীদের স্বস্তি। করোনা ক্রান্তিকালে যে কলেজে ভর্তি কার্যক্রম এভাবে সম্পন্ন হবে কোনোদিনও ভাবতে পারিনি। ভর্তি কার্যক্রম আমার সম্পূর্ণ হয়ে গেছে, অনেক ভালো লাগছে। মোটামুটি অনলাইনে মোটামুটি চালু হয়ে গেছে, যেহেতু স্কুলগুলো পেরেছে, আই থিঙ্ক কলেজগুলোতে প্রবলেম হওয়ার কথা নয়। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে এখনো শঙ্কা, সতর্কতার বিকল্প নেই। আমরা খুব গার্ডিয়ান হিসেবে আতঙ্কগ্রস্ত। অভিভাবকটা চিন্তার মধ্যে আছি যে কবে শিক্ষা কার্যক্রমটা শুরু হবে। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, যদিও আমরা জানি স্কুল কলেজ এখনো খোলা যাবে না, এইরকম একটা পরিবেশ এখনো তৈরি হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচন আসলে বেড়ে যায় অভ্যন্তরীণ কোন্দল, বলছেন বুদ্ধিজীবীরা, মানতে নারাজ নেতারা। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুলে অপব্যবহার করছে এক শ্রেণীর প্রতারক, নষ্ট হচ্ছে দল ও সরকারের ভাবমূর্তি, ছবি তোলায় সতর্ক থাকার পরামর্শ সিনিয়র নেতাদের। আজ থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহনে থাকছে না বিধিনিষেধ, বসতে পারবেন পাশাপাশি আসনে, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে বিমান কর্তৃপক্ষ। এবং সীমান্তে ইয়াবা কারখানা গড়ে উঠছে মিয়ানমার সেনাবাহিনীর তত্ত্বাবধানে, প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে টেকনাফ দিয়ে, নানা ব্যবস্থায়ও ঠেকানো যাচ্ছে না পাচার। করোনাকালের স্থবিরতা কাটিয়ে অবশেষে কলেজ পর্যায়ে একাদশ শ্রেণীতে শুরু হলো ভর্তি কার্যক্রম। এতে ভর্তিচ্ছুরা স্বস্তি প্রকাশ করলেও মহামারীর মধ্যে পাঠদান প্রক্রিয়া নিয়ে চিন্তিত রয়েছেন অভিভাবকরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি ক্লাস সহ পরীক্ষার সময় কমিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা ভাবছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন পর রোববার শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের পদচারণায় মুখর হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দেরি করে হলেও একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে স্থবিরতা কাটিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ তাই চোখে মুখে। গত 31শে মে এসএসসি ও সমমানের ফলাফল ঘোষণার 3 মাস পর শুরু হলো কলেজগুলোতে ভর্তি কার্যক্রম। কয়েক দফা সিলেকশন আর আবেদন বাতিলের প্রক্রিয়ায় এবার ভর্তিযুদ্ধের পুরোটাই ছিল অনলাইন কেন্দ্রিক। 11 থেকে 12 সেপ্টেম্বর রাত পর্যন্ত তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী সিলেকশনের পর রোববার থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম, চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে শিক্ষা কার্যক্রম শুরু করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে দোলাচল। ফার্স্ট ইয়ারের যে ক্লাস শিডিউলটা ছিল তা অনেক পিছিয়ে পড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই সময়টাতে আমরা যেভাবে গ্যাপ পড়ে গেছি, পরবর্তীতে এটা কভার করা অনেক কঠিন হয়ে যাবে। আমাদের যেহেতু কলেজটা দেরি করে শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা মানে পড়ালেখার থেকে অনেকটা ছিটকে ছিল। করোনা ক্রান্তিকালে যে কলেজে ভর্তি কার্যক্রম এভাবে সম্পন্ন হবে কোনোদিনও ভাবতে পারিনি। মোটামুটি অনলাইনে মোটামুটি চালু হয়ে গেছে, যেহেতু স্কুলগুলো পেরেছে, আই থিঙ্ক কলেজগুলোতে প্রবলেম হওয়ার কথা নয়। করোনাকালে ভর্তি শুরু হলেও পরবর্তী কার্যক্রম নিয়ে চিন্তিত অভিভাবকরাও। আমরা খুব গার্ডিয়ান হিসেবে আতঙ্কগ্রস্ত। আনন্দ লাগতেছে যে আমাকে ভালো একটা কলেজে আমার মেয়েকে আমি ভর্তি করতে পারছি। যত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে আমাদের সন্তানদের জন্য ততই মঙ্গল। করোনা প্যান্ডামিক চলমানই থাকে, তাহলে আমরা এটা রুটিন করতে আছি এই করোনা প্যান্ডামিকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। প্রত্যেকটা সাবজেক্টেই সপ্তাহে যতটুকু সম্ভব এক্সট্রা 2টা বা 3টা করে ক্লাস দিয়ে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ সারা দেশে একযোগে এই ভর্তি কার্যক্রম চলছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা সিটি কলেজে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং রাজশাহী কলেজে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি তাদের কাছে যাচ্ছি। প্রথমে যাব ঢাকায় সেলিয়ার কাছে। সেলিয়া, সকাল 10টা থেকে যেই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থী এবং অভিভাবক দুইজনই কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু এসেছেন এবং এই যে এক ধরনের স্থবিরতা ছিল, সেই স্থবিরতা কাটিয়ে এই ভর্তি শুরু হওয়াটাই কিন্তু তারা আসলে শেষ ভালো বলেই আসলে ধরে নিচ্ছেন। কারণ এতদিন ধরে আসলে তাদের যে সময়টা ব্যয় হয়েছে সেখানে আসলে খুব একটি
তারা কার্যকরী কোনো শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকতে পারেননি। এবং আপনারা জানেন যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যে সময়টি আসলে পাওয়া যায় সেই সময়টি আসলে এমনিতেই স্বল্প, এবং শিক্ষা ব্যবস্থায় যদি আপনি জানেন এই সময়টির মধ্যে কিন্তু অনেক কিছুই নির্ভর করে পরবর্তী জীবনে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এবং তাদের যে প্রেক্ষাপটগুলো আসলে তারা চিন্তা করছেন এবং তারা শঙ্কা প্রকাশ করছেন সেটি আসলে কিভাবে আসলে শিক্ষা পরিস্থিতি আসলে স্বাভাবিক হবে, এবং এই ভর্তি প্রক্রিয়ার পর আসলে তাদের যে শিক্ষা জীবন সেটি আসলে কিভাবে শুরু হবে, কবে নাগাদ শুরু হবে সেটি নিয়ে এক ধরনের সংখ্যা। বাবা মায়েরাও কিন্তু আমরা দেখছি একই রকম উদ্বেগ প্রকাশ করছেন তারা। আপনারা জানেন এবার কিন্তু ভর্তি প্রক্রিয়ার প্রথম দিক থেকে অনলাইনেই কিন্তু সব ধরনের ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন বেশ কিছু বিড়ম্বনা কিন্তু তাদের আসলে পোহাতে হয়নি। তবে এই শিক্ষা ব্যবস্থায় যদি এই স্থবিরতা আরও চলতে থাকে এবং এছাড়া এই যদি স্বাভাবিক একটি পর্যায়ে আসলে না আসে, সেক্ষেত্রে এই যে গ্যাপগুলো আছে, এই যে বিরতিগুলো আছে, যে বিরতিগুলো পড়ছে সেগুলো আসলে কখনোই পূরণ করা সম্ভব নয় বলে তারা জানাচ্ছেন। এছাড়া আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে অনেক কিন্তু গ্রাম থেকে এসে ভর্তি হওয়ার কথা থাকলেও অনেকেই এসে আমরা শুনেছি ভর্তি হতে পারছেন না। আপনারা জানেন যে করোনার সময় অনেকের অর্থনৈতিক অবস্থা খারাপ বা এই ধরনের চাকুরি চলে যাওয়ার মতো বিষয়গুলো কিন্তু ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষার্থী যারা আসলে ভর্তি হতে পারছেন না তারা ঝরে পড়বেন কিনা বা পরবর্তীতে কোনো ব্যবস্থা তাদের জন্য নেওয়া যাবে কিনা এই শিক্ষা ব্যবস্থায় সংযোজনের জন্য, সেটি কিন্তু এখনো প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা অধ্যক্ষ আছেন, শিক্ষকরা আছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানীতে যে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছে তার সর্বশেষ। রাজশাহীতে একাদশ শ্রেণীতে ভর্তি যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেখানকার ব্যাপারে জানাতে আমাদের সহকর্মী রকি আছেন সেখানে, তিনি জানাচ্ছেন সেখানকার পরবর্তী যে পরিস্থিতি চলছে তার সর্বশেষগুলো। ভিড় করছেন তারা ভর্তি হওয়ার জন্য, অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে বাসায় বসেই সেটি সেরে ফেলছেন। আমরা কথা বলেছি এখানে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে, তারা যেটি বলছেন যে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে কিন্তু শিক্ষা কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছিল। এই কারণে কিন্তু তাদের ভেতরে একটা সংশয় দেখা দিয়েছিল, সেই সংশয় কিন্তু আবারও কাটিয়ে উঠতে শুরু করেছে। যেহেতু কলেজে একাদশ শ্রেণীতে যে ভর্তি কার্যক্রম সেটি শুরু হয়েছে, তারা আশা করছেন যে দ্রুত এই সংকট উত্তরণ হয়ে তারা আবার ক্লাসমুখী হতে পারবেন। পাশাপাশি শিক্ষকরাও কিন্তু যেটি বলছেন যে আসলে তারাও কিন্তু মুখিয়ে আছেন ক্লাস নেওয়ার জন্য। অনেক দিন ধরে তারা কিন্তু একেবারে কোনো কার্যক্রম চলছে না স্কুল কলেজগুলোতে, সেজন্য তারাও আশা প্রকাশ করছেন যে দ্রুত শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি একটি নির্দেশনা আসে এবং সেই নির্দেশনা মোতাবেক তারা যেন দ্রুত ক্লাসে ফিরতে পারেন সেটি তারাও আশা করছেন। মূলত আজ সকাল 10টার পর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি আর আধা ঘন্টার মতো চলবে। এর মধ্যে আমি আপনাকে জানিয়ে রাখি রাজশাহী কলেজের যে আসন সংখ্যা সেটি মাত্র 670টি। আসন সংখ্যার মধ্যে এবং আজকে যারা এসেছেন শুধুমাত্র কোটায় যারা ভর্তি হতে চান, মুক্তিযোদ্ধা কোটায়, সে সকল শিক্ষার্থী অভিভাবক এসেছেন এবং তাদের যে কাগজপত্র সেটি যাচাই বাছাই করে দেখছেন শিক্ষকেরা যে সেগুলো ঠিক আছে কিনা। যাদের কাগজপত্র ঠিক আছে এ ধরনের 24 জনকে তারা এই রাজশাহী কলেজে ভর্তি করাতে পারবেন। এছাড়াও আমরা কিন্তু বাইরেও দেখেছি যে অনেক শিক্ষার্থী জানার জন্য আসছেন, যেহেতু আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত কলেজগুলোতে ভর্তি কার্যক্রমটি চলবে, সেই কারণে আরও যেহেতু কয়েকদিন বাকি আছে, তো এখনও যারা এই ভর্তি হননি তারা হয়তো আগামী এই যে 17 তারিখ, এই 17 সেপ্টেম্বরের মধ্যেই তারা সকলেই ভর্তি হয়ে যাবেন। তো সব মিলে এবার কিন্তু রাজশাহী কলেজ কর্তৃপক্ষ বলছেন যে এবার শিক্ষার্থী আসার যে কম সেটির কারণ হচ্ছে যে বাসায় বসে অনলাইনের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে ভর্তি কার্যক্রমের সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি, এর আগে ঢাকা থেকে জানাচ্ছিলেন সেরিয়া সুলতানা, তারা জানাচ্ছিলেন একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমের খবর। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমের শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কায়কোবাদ। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ তার। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদিও আমরা জানি স্কুল কলেজ এখনও খোলা যাবে না, এইরকম একটা পরিবেশ এখনও তৈরি হয়নি। এখন তারা ভর্তি হয়েছে, স্বভাবতই তারা পাঠ্যপুস্তক দেখবে। যতদিন পর্যন্ত স্কুল কলেজে সরাসরি যাওয়ার সুযোগ না হবে ততদিন অন্তত বাসায় পড়বে। তো এই সুযোগটা তৈরি হলো।
অভ্যন্তরীণ রুটে বিমানের সিটে যাত্রী বসার ক্ষেত্রে বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পাশাপাশি সিটে যাত্রী পরিবহন শুরু হয়েছে। তবে কোনো কোনো এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি বলে অভিযোগ যাত্রীদের। এ বিষয়ে কঠোর হওয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনা মহামারী শুরুর পর কয়েক মাস বন্ধ থাকলেও জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় দেশের এয়ারলাইন্সগুলো। এক্ষেত্রে শর্ত ছিল স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব মেনে প্রতি ফ্লাইটে খালি রাখতে হবে 25 আসন। রোববার থেকে এই শর্ত তুলে নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং হ্যান্ড গ্লোভস এগুলো সবসময় সরবরাহ করছে। শারীরিক টেম্পারেচারটা চেক করা হলো। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এখানে মোটামুটি সব কিছু মেনটেন করা হচ্ছে। হাতে স্যানিটাইজ করছে, হ্যান্ড গ্লাভস দিচ্ছে, মাস্ক আমাদের নিজেদের এখনো মাস্ক পাইনি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনো এয়ারলাইন্সের ব্যাপারে যাত্রীদের অভিযোগ থাকলেও বিমান কর্তৃপক্ষ বলছে কঠোরভাবে নিয়ম পালনে বাধ্য করা হবে। স্বাস্থ্যবিধির উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং এটা লঙ্ঘন করে আসল ফ্লাইট আমরা পরিচালনা করছি না, এটা মেনেই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ এটা কমপ্লাই করেই তারা ফ্লাইট চালাচ্ছে। নতুন যে নিয়মটা ফেস শিল্ড প্রোভাইড করা, এটা না করে থাকে তাদেরকে আমরা ওয়ার্নিং দিব যে তারা কালকে থেকে বা পরবর্তী থেকে তারা ফেস শিল্ডটা প্রোভাইড করে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটি আইকার নিয়ম অনুযায়ী সব ফ্লাইটের শেষ 2 সারি সিট খালি রাখতে হবে। নতুন নিয়মে সব যাত্রীকে ফেস গার্ড সরবরাহ করবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকলে তার যাত্রা বাতিল করা হবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। আমরা সরাসরি তার কাছে যাব। সালেহী, এখান থেকে জানানো হয়েছে যে এখন ঢাকা থেকে যাওয়া এবং আসা দিয়ে মোট অভ্যন্তরীণ যে বিমানের রুটগুলো আছে তার যাত্রী প্রায় 5000 এবং প্রতিদিন এখন 95 থেকে 98টি ফ্লাইট আসলে পরিচালিত হচ্ছে। তো সকাল থেকে যে ফ্লাইটগুলো এখান থেকে ছেড়ে গেছে এবং যে সমস্ত যাত্রী ঢাকায় এসে প্রবেশ করেছে তাদের সাথে আসলে আমরা কথা বলে জানতে পেরেছি যে আপনি জেনেছেন যে আজকে থেকে নতুন যে নিয়মে বিমান আসলে চলবে সেই নিয়মগুলোতে আগে যেমন প্রতি একটি সিট ফাঁকা রেখে যাত্রী বসানো হতো, এখন 2 সিটেই ফাঁকা আর থাকছে না, এখন প্রতি সিটে আসলে যাত্রী বসবে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সিভিল এভিয়েশন যেই শর্তাবলী আসলে বেঁধে দিয়েছে সেগুলো প্রতিপালন করছে। এখান থেকে আমরা সেটি আসলে দেখেছি সকালবেলা থেকে যেই কয়েকটি বিমান এসে পৌঁছেছে সব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। বেশিরভাগ যাত্রী আসলে বলছেন যে এখানে তাপমাত্রার পরীক্ষা করা হয়েছে এবং বিমানে প্রবেশ করার আগেই কাউন্টার চেকিং করার সময় আসলে তাদেরকে স্যানিটাইজ করা হয়েছে, মাস্ক দেওয়া হয়েছে, পাশাপাশি হচ্ছে হ্যান্ড গ্লাভসও কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং তারা যে বিষয়টি এখন বলছেন যেহেতু এখন আর ওই ফাঁকা থাকার বিষয়টি থাকছে না, সুতরাং যাতে সর্বোচ্চভাবে স্বাস্থ্যবিধি এখানে প্রতিপালন করা হয় সেই জন্য তারা তৎপর রয়েছেন। এবং আপনি জানেন যে এখন বলা হয়েছে যে প্রতিটি বিমানের শেষের দিকে 4টি আসন আসলে একটি রো ফাঁকা রাখতে বলা হয়েছে। কেননা যদি কোনো যাত্রী বিমানের মধ্যে আসলে কোনো ধরনের অসুবিধায় পড়েন বা করোনার যে উপসর্গ অথবা সে যদি কোনো জ্বর বা শরীরে তাপমাত্রা তার যদি বেশি থাকে তাহলে তাকে যাতে ফ্লাই করা অবস্থাতে তাকে যাতে আলাদা রাখা যায় সেই জন্য আসলে 4টি আসন ফাঁকা রাখা বিধান কিন্তু রাখা হয়েছে প্রতিটি বিমানে। পাশাপাশি এখানে যাত্রী যারা এখানে আসার পরে টেম্পারেচার শরীরের তাপমাত্রা মাপার পর যাদের তাপমাত্রা আসলে বেশি হবে তারা যাতে কোনোভাবেই যাত্রা করতে না পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক তাদের ব্যাপারে আসলে কঠোরভাবে আমরা দেখেছি এখানে সেই নিয়ম আসলে প্রতিপালিত হচ্ছে। পাশাপাশি যে বিষয়টি এখান থেকে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে বিমানবন্দরের যিনি পরিচালক আছেন তিনি বলছেন যে যেহেতু আগে 1 সিট ফাঁকা রেখে চলতো এখন যেহেতু আর সেই বিধানটি থাকছে না, সুতরাং যাতে এই ব্যাপারটি কোনোভাবেই সংক্রমণের ঝুঁকি না থাকে এবং মানুষের যাতে স্বাস্থ্য ঝুঁকি না থাকে সেজন্য তারা আসলে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটিকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং প্রতিটি বিমান কর্তৃপক্ষকে আসলে যে যারা ফ্লাইট পরিচালনা করছেন তাদেরকে যাত্রীদেরকে হ্যান্ড গ্লাভ, মাস্ক এবং ফেস শিল্ড ব্যবহারের জন্য যাতে যাত্রীদেরকে সরবরাহ করে সেক্ষেত্রে তারা আসলে মনিটরিং করছেন। তো তিনি যেটা জানিয়েছেন যাত্রীদের সাথে কথা বলেও আমরা জানতে পেরেছি মোটামুটি তারা এখন পর্যন্ত বলছেন যে তাদের যে ব্যবস্থাপনা তারা যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তো খবির এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমান চলাচলের টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। নাজমুস সালেহী জানাচ্ছিলেন
বিমানবন্দর থেকে, আর সেখানে বিমানে আসন ব্যবহারের যে বিধিনিষেধ ছিল সেটি উঠে গেছে আজ থেকে, সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন। যাত্রার সঙ্গে ছবি তোলার বেলায় দলীয় নেতাকর্মীদের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন সিনিয়র আওয়ামী লীগ নেতারা। সম্প্রতি ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ছবি ব্যবহার করে বেশ কিছু প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নেতাদের কোনো দায় দেখছে না পুলিশ। তবে দলের অনেকেই মনে করেন প্রতারণার সুযোগ যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। রিপোর্ট ইকরাম হোসাইনের। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো গণমাধ্যম কর্মী, ভুয়া পরিচয় দিয়ে যুক্ত হন অপকর্মে। সুযোগ বুঝে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলেন এক ধরনের ইমেজ। ছবি ব্যবহার করে নেতাদের নাম ভাঙিয়ে ফাঁদ পেতে বসেন। এদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে বহু মানুষ। আমাদের সাথে এদের সম্পর্ক আছে, এরা আমাদের রাজনৈতিক সহকর্মী, এরা আমাদের সমাজকর্মী, এদেরকে দিয়ে এই কাজ সে কাজ করে দিতে যাবে, এই কথাগুলো বলেই তারা ভিকটিমদের ভিতরে একটা প্রত্যয় জন্মান এবং সেই প্রত্যয়কে বিক্রি করেই তারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যেত। হালের পথশিশু জিনিয়া অপহরণকারী লুপা তালুকদার থেকে শুরু করে রিজেন্টের শাহেদ, জেকেজির সাবরিনা কিংবা প্রতারক বাবা ছেলে আদর কালু, সবারই প্রতারণার ধরন প্রায় একই। রাজনৈতিক ছত্রছায়ায় মানুষের টাকা হাতিয়ে নিয়ে এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ। তার মানেই হচ্ছে রাজনীতিতে অনেক সংকট রয়ে গেছে এবং আরো বেশি বিপন্ন বিষয় হলো এই যে এই অপরাধগুলো বিচার প্রক্রিয়া বিচারিক কারণেই অনেকটা বিলম্বিত এবং শ্লাঘ্য বটে। সম্প্রতি প্রায় সব প্রতারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহার করা হচ্ছে। কখনো ফটোশপে এডিট করেও ছবি বসিয়ে দেওয়া হয়। কি ভাবছে আওয়ামী লীগ? খারাপ লাগলেও আপাতত বিতর্ক হলেও একটি সময় কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং এই বিতর্ক তখন আর থাকবে না। এই পাশাপাশি আমি মনে করি সকলের উচিত এই সকল ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করা। মিথ্যেবাদী অথবা স্বার্থান্বেষী মহল আছে, এটা একসময় কমে আসবে এবং এ ধরনের ঘটনা তখন আর ঘটবে না। কেউ রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে জালিয়াতি ও প্রতারণা করতে চাইলে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ পুলিশের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সব সময়ই নেপথ্যে তিনি। রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও দেশের উন্নয়ন আর সমৃদ্ধির প্রশ্নে ছায়ার মতো আগলে রাখেন বড় বোনকে। তিনি শেখ রেহানা। জাতির পিতার হত্যার প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন বিদেশের মাটিতে দাঁড়িয়েই। নিভৃতচারী গুণীজন শেখ রেহানার 65তম জন্মদিনে তার জীবন সংগ্রামের কিছু অংশ তুলে ধরেছেন দেবাশিস রায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয় তখন বিদেশে থাকায় বেঁচে যান তার দুই কন্যা, তাদেরই একজন শেখ রেহানা। পিতাসহ পুরো পরিবারের অকাল প্রয়াণে দুই বোন দিনের পর দিন থেকেছেন ঠিকানাবিহীন, বিদেশের পথে প্রান্তরে কিংবা পালিয়ে থাকা অন্দরে। 1955 সালের 13 সেপ্টেম্বর জন্ম নেন শেখ রেহানা। 75-এর পর নির্মম বাস্তবতায় সাজানো বাগান থেকে তাকে নামতে হয় বৈরী পৃথিবীর অনিশ্চিত পথে। সে সময় মিথ্যার রাজনীতি দেশে বিদেশে। বড় বোন শেখ হাসিনা তখন দিল্লিতে। 1979 সালের 10 মে লন্ডনে সর্ব ইউরোপীয় বাকশালের আন্তর্জাতিক সম্মেলনে শেখ রেহানাই প্রথম পিতা ও জাতীয় চার নেতা হত্যার বিচারের দাবি তোলেন। রাজনীতি সচেতন শেখ রেহানা সরাসরি আসেননি পিতা কিংবা বড় বোনের মতো জনতার মঞ্চে, কিন্তু ছায়ার মতো আগলে রেখেছেন প্রতিটি ধাপে প্রজ্ঞা ও সাহসিকতা নিয়ে। নির্বাসিত জীবনে 1977 সালে তিনি বিয়ে করেন অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিককে। সব হারিয়েও মহিয়সী এই নারী মমতার বাঁধনে পরিবার সামলে কাজ করেন দেশের জন্য। বঙ্গবন্ধুর কন্যা হিসাবে মানুষের কল্যাণে নিজের জীবনকে দিয়ে যেতে চাই। জাতির পিতার কনিষ্ঠ কন্যা মানুষের সামনে সরাসরি না এলেও শেখ রেহানা এখনও প্রতিনিয়ত পরোক্ষ যুদ্ধে লিপ্ত পিতার সোনার বাংলা গড়তে। সব হারিয়েও যিনি নিবেদিত প্রাণ হয়ে আছেন অগণিত মুক্তিকামী মানুষের জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। উন্নত চিকিৎসার জন্য কার্গো বিমানে সিঙ্গাপুর গেলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক। ভর্তি হবেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও টেকনাফ দিয়ে ইয়াবা পাচার বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিনই জব্দ হচ্ছে লাখ লাখ পিস ইয়াবা। স্থানীয়রা বলছেন
মিয়ানমার সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্তে ইয়াবার কারখানা গড়ে তোলায় তা প্রতিরোধ এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। কক্সবাজার ঘুরে এসে সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। গত এক মাসে শুধুমাত্র মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে র্যাব এবং বিজিবির অভিযানে জব্দ হয়েছে 25 লাখের বেশি ইয়াবা। এর মধ্যে 24শে আগস্ট র্যাবের এক অভিযানেই 13 লাখ পিস ইয়াবা জব্দ হয়। মিয়ানমার থেকে ইয়াবার অনুপ্রবেশ বন্ধ করতে গিয়ে বাংলাদেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটল। হাজার কোটি টাকার ব্যবসা করে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সীমান্ত এলাকার ওপারে যে কারখানাগুলো গড়ে উঠেছে সেই কারখানাগুলো যদি বন্ধ না হয় তাহলে পাচার বন্ধ হচ্ছে না। কি পদ্ধতি গ্রহণ করা যায় মাদক প্রতিরোধে, সেই উপায়গুলো আমাদেরকে ভাবতে হবে। ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত রয়েছে তার বিশাল অংশ পড়েছে এই জেলায়। মূলত বঙ্গোপসাগর এবং নাফ নদীর পাশাপাশি টেকনাফ সীমান্ত দিয়েই মিয়ানমার থেকে ইয়াবা ঢুকছে বাংলাদেশে। কয়েক মাস আগেও ইয়াবা বিরোধী অভিযানে পুলিশ বড় ধরনের ভূমিকা রাখল। গত 31 জুলাই রাতে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার পর বন্ধ হয়ে গেছে পুলিশি তৎপরতা। বিশেষ কোনো পরিস্থিতি আমাদের চোখে পড়েনি, কারণ এরকম হলে তো আমরা দেখতাম। আর নিয়মিত আমাদের যে ঘটনাগুলো ঘটে অন্যান্য সময় আমরা ওরকম স্বাভাবিকই দেখতে পাচ্ছি। এই অবস্থায় ইয়াবার পাচার প্রতিরোধে বাংলাদেশের সীমান্তকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা বিজিবিকে বলেছি তাদের টোটাল একটা পরিকল্পনা দেওয়ার জন্য, যারা এই রাস্তাঘাট এবং ইলেকট্রিফিকেশনের কাজগুলো যেগুলো করবে তাদের কাছে পাঠাবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধুমাত্র সীমান্তে নিরাপত্তা জোরদার করে ইয়াবার পাচার রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক যে মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে তাদের সাথে আমাদের কার্যকরী একটা ব্যবস্থা করে তুলতে হবে, তাদের মাধ্যমে মিয়ানমারকে চাপ দিতে হবে। বছরে ইয়াবা আনার বিপরীতে বাংলাদেশ থেকে 9,000 কোটি টাকার বেশি মিয়ানমারে পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিচার শুরু হয়েছে। দুদকের করা মামলায় সকালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। মামলার বিবরণী থেকে জানা যায়, অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে 2007 সালের ডিসেম্বরে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করা হয়। নগরীর ডবলমোরিং থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী আইনজীবী আলী আকবর। পরে 2008 সালের জুনে চার্জশিট জমা দেন দুদক। রোববার বদিকে আদালতে হাজির করা হলে আদালত চার্জ গঠনের নির্দেশ দেন। পাশাপাশি 15 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে সাক্ষীদের আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন আদালত। গণমাধ্যমে খবর প্রচারের পর টনক নড়ল বাখরাবাদ গ্যাস কোম্পানির। অবশেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে গ্যাস লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। সে খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সজল, কবির, আপনি জানিয়ে রাখি যে গতকাল বা গত কয়েকদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচের যে অংশটি রয়েছে, যেখান দিয়ে অনেক গাড়ি চলাচল হয়, বিভিন্ন যাত্রী বা সাধারণ মানুষ চলাচল করে, সেই সড়কের পাশেই যে একটা হোটেলের সামনে দিয়ে যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সঞ্চালন লাইন গিয়েছে, সেই হোটেলের কোনো একটি লাইন দিয়ে এই যখন বিষয়টি হয়েছিল তখন দেখা গেছে এখান থেকে বারবার এই লোকজন গ্যাস যখন বেরোচ্ছিল, এটা নিয়ে জনমনে একটা আতঙ্ক ছিল। গত কয়েকদিন ধরে দেখছেন যে বুদবুদ করে গ্যাস বেরোচ্ছিল, কেউ সামান্য দিয়েছিল অথবা ম্যাচের কাঠে দিয়ে আগুন ধরালেই আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠত। বিষয়টি যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারিত হয়, এটা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্কের যে একটি সমাপ্তি ঘটতে যাচ্ছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি সংস্কারের কাজ চলবে এবং সেই কাজ চলাকালীন সময়ে এখান থেকে যত লোকজন আছে ওইটা একটু পার করার জন্য এখন আমরা দেখুন কাজ চলতেছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফেনীর সদর উপজেলা, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এই 4টি উপজেলাতে গ্যাস থাকবে না 5টা পর্যন্ত, 2টা থেকে 5টা পর্যন্ত, এর মধ্যেই এই কাজ শেষ হবে। এবং এই কাজ শেষ হলেই আপনি জানেন যে রোডস অ্যান্ড হাইওয়ের যে অথরিটির পারমিশন নিয়ে 1 মিটার বাই 1 মিটার স্কোয়ারের একটি গর্ত খুঁজে প্রায় 5
প্রায় 5-6 ফুট গভীরে এই যে সংযোগটিতে লিকেজ ধরেছিল সেটি শনাক্ত করে এখন সেটি মানে পুনরায় সংস্কারের কাজ চলছে এবং মেরামত হলেই সেই আতঙ্ক কেটে যাবে এবং আতঙ্ক কেটে গেলে হয়তো এই যে এতদিন পর্যন্ত যে আতঙ্কটা চলছে মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে যে জনমনের একটা আতঙ্ক ছিল সেটির হয়তো অবসান ঘটবে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কবির, ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে, সে খবর ফেনীর মহিপাল থেকে জানাচ্ছিলেন আতিয়ার সজল। বালুর বস্তা ফেলেও শিমুলিয়া ৩ নম্বর ঘাটে পদ্মার ভাঙন ঠেকানো যাচ্ছে না। এছাড়া নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে সাময়িকভাবে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বিস্তারিত জানাতে শিমুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কবির, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল কিন্তু আবার বন্ধ হয়ে গেল এবং এই কিন্তু এখানে নানা রকম দুর্ভোগ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ বলছে যে লৌহজং টার্নিং যেখানে নাব্যতা সৃষ্টি হয় সেই চ্যানেলের মুখেই পলি পড়ে পানি কমে গিয়েছে, সে কারণে ফেরিগুলো যেতে পারছে না। এখন সেখানে ড্রেজিং বসিয়ে ড্রেজিং করছে, কিন্তু এ পর্যন্ত কিন্তু সকাল থেকে এই যে সময় পর্যন্ত করছিল মাত্র 5টা ছোট আকারের ফেরি ওপার থেকে আসতে পেরেছিল, আর ওগুলো আবার ঘুরে এখান থেকে 4টা যেতে পেরেছে। এখানে কিন্তু অনেক ট্রাক যেগুলো নাকি গেল 28 তারিখ থেকেও অপেক্ষা করছে সেগুলো কিন্তু পার হতে না পারে তারা ক্ষুব্ধ, এবং এই শিমুলিয়া ঘাট এবং কাঁঠালবাড়ি ঘাট দুপো হাটেই কিন্তু ট্রাক চালকদের সঙ্গে বিআইডব্লিউটিসির সঙ্গে ঝগড়াঝাটি ক্ষোভ হচ্ছিল। কিন্তু এইখানে যে ঘটনাটি ঘটেছে যে শুক্রবার যে 9 দিন বন্ধ থাকার পরে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু মাত্র কালকের দিনটুকু চলেছে কোনো মতো, আর আজকেও কিন্তু সকালের পরে দুপুর থেকে বন্ধ হয়ে গেল এবং এই নাব্য সংকট কিন্তু প্রবল আকার ধারণ করেছে। এইদিকে যে শুক্রবার রাতেই যে প্রবল ভাঙন শুরু হয়েছে শিমুলিয়া ঘাটের 3 নম্বর ঘাট এলাকায়, সেখানে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। তবে শিমুলিয়া যে নতুন 3 নম্বর ফেরিঘাট সেটি রক্ষা করার জন্য বিআইডব্লিউটিএ কিন্তু সেখানে বালুর বস্তা ফেলছে এবং সেই এলাকাটাতে কিন্তু স্রোত আছে এবং শুধু বিআইডব্লিউটিএ এর এই বন্দরের এলাকা ছাড়াও কিন্তু সেখানে বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং তারা কিন্তু নানা রকম স্থাপনা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখানে কিন্তু গেল 28 জুলাই যে প্রথম ভাঙনটি দেখা দিয়েছিল এই 3 নম্বর ফেরিঘাটেই, যে এই ফেরিঘাটটি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর কিন্তু সেটি 10 আগস্ট চালু করা হয়, মাত্র 1 মাস যেতে না যেতে কিন্তু এই আবার ভাঙনের মুখে পড়ে। আর 6 আগস্ট যে 4 নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়, বিলীন হয়ে যায় পদ্মায়, সেটি কিন্তু এখনো সচল করা যায়নি। সেই কারণে 1 নম্বর এবং 2 নম্বর ঘাট দিয়ে কিন্তু ছোট আকারে ফেরিগুলো চলছিল। এই বহরের 17টি ফেরির মধ্যে কিন্তু এই ছোট 4টি ফেরি দিয়ে এই সার্ভিস চালু রাখা হয়েছিল সীমিত আকারে, সেটিও বন্ধ হয়ে গেল। এই ছিল এখানকার সর্বশেষ। নদী ভাঙন ও ফেরি চলাচল পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল। চিত্রনায়ক মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সকাল 7:30টায় পণ্যবাহী বিশেষ কার্গো বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। গেল 1 মাস ধরে ভুগছিলেন জ্বরে। প্রথমে ধারণা করা হয় করোনায় আক্রান্ত তিনি। পরপর 5 বার পরীক্ষা করেও নেগেটিভ আসায় সুস্থতার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক। চেকআপের জন্য যাচ্ছি। আসলে জিনিসটা হলো যে কেন হলো জ্বর, কী কারণে হলো এটা বার করতে পারেনি। কোভিড তো 5 বার নেগেটিভ আসছে, ওই তো বলে লাভ নেই। মাউন্টে আমার পুরনো ডাক্তার আছে, ডাক্তার লাইচু, তার আন্ডারেই থাকে। সোমবার সকাল 7:30টায় ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশবাসীর উদ্দেশ্যে শুধু এইটুকুনি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি জানি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। আমি মনে করি ইনশাল্লাহ আমি খুব সুন্দর এবং সুস্থ হয়ে আবার আপনাদের সামনে এসে কথা বলব। আগস্টের মাঝামাঝি জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। 10 দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায়ও ফিরে যান। অসুস্থ হয়ে পড়ায় আবারও ফেরেন হাসপাতালে। তৃতীয় দফায় গত বুধবার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 6 দিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, টিকা গ্রহণকারী স্বেচ্ছাসেবীর যে অসুস্থতা দেখা দিয়েছিল তাতে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে কোনো বাধা নেই।
অবশেষে সুখবর শোনা গেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা AZD1222 আশার মুখ দেখতে শুরু করেছে। ছোট্ট একটা বিরতির পর আবারও শুরু হবে এই ভার্সনের ট্রায়াল। এখন পর্যন্ত ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকাতে করোনা ভাইরাসের তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এ বিষয়ে পাস্কাল সোরিয়ার্ড, অ্যাস্ট্রাজেনেকার যিনি প্রধান, তিনি বলেন, এই মুহূর্তে ছোটোখাটো সমস্যা হবেই, এটা আমরা ধরেই নিয়েছিলাম। তাই এখন থেকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। পাস্কাল সোরিয়ার্ড আরও বলেন, একটি নির্ভরযোগ্য, নিরাপদ এবং কার্যকরী টিকা আবিষ্কারের জন্য কমপক্ষে 5 থেকে 10 বছরের সময়ের দরকার। সেখানে মাত্র অল্প সময়ের মধ্যে একটি করোনার টিকা আবিষ্কার করা সত্যিই চ্যালেঞ্জের। আমি ভ্যাকসিন নিয়ে ব্যাপক আশাবাদী, তবে কার্যকরী ভ্যাকসিন কবে পাবো সেটা বলা মুশকিল। বিজ্ঞানীদের আরো নিষ্ঠা এবং সততার সাথে কাজ করা উচিত বলে আমি মনে করি। করোনার ভয়াবহতার কারণে একটি টিকার খুবই প্রয়োজন, কিন্তু এত তাড়াহুড়ায় পার্শ্ব প্রতিক্রিয়া বোঝাও মুশকিল যে মানবদেহে কেমন ধরনের সমস্যা সৃষ্টি করছে। একটি কার্যকরী করোনা টিকা আবিষ্কারে কোনো রকম তাড়াহুড়ো নয়, বরং আরও বেশি সময় নিয়ে নিবিড় গবেষণার ফলে যে টিকাটি আবিষ্কার হবে সেটি হবে মানব ইতিহাসে একটি যুগান্তরকারী ঘটনা, বলছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। শ্রীলঙ্কা সফরে সূচি জটিলতায় বাংলাদেশের দল ঘোষণা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নির্বাচক হাবিবুল বাশার বলছেন, সূচি জটিলতার অবসান না হলে কোনো সম্ভাবনা নেই দল ঘোষণার। আজ কালি বেলা গেল অনেক। কবে ঘোষিত হবে লঙ্কা সফরের জন্য টাইগারদের স্কোয়াড জানেন না নির্বাচকরা, জানে না কেউই। নান্নু বাশারের নির্বাচক প্যানেল একটা খসড়া দলও রেখেছিলেন তৈরি করেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্কোয়াড তারা জমাই দেননি বোর্ডের কাছে। যদিও প্রধান নির্বাহী বলছেন সূচির জটিলতার সঙ্গে দল ঘোষণার নেই কোনো সম্পর্ক। না, বোর্ডের কাছে দেই নাই, আমরা টিমটা নিয়ে আলোচনা করে আমাদের কাছে রেখে দিচ্ছি। বোর্ডের কাছে দেওয়া মানে তো টিম চলে গেল না। আমরা আনটিল আনলেস ওই ডিক্লেয়ার না হয়, এমওইউ সাইন না হওয়া পর্যন্ত আমরা জমা দিচ্ছি না। এর সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের আমি আবারও বলছি, আমাদের যে প্ল্যান সেটা আমাদের নির্ধারিত প্ল্যান অনুযায়ী এগোচ্ছে। বাট আমরা কিছু তথ্যের জন্য, ইনফরমেশনের জন্য ওয়েট করছি। সেই ইনফরমেশনগুলো আসলে আমাদের জন্য আমাদের প্ল্যানিংটা আরো ইজি হয়ে যাবে। সূচি জটিলতা থাকলেও লঙ্কা সফর যে হচ্ছে সেটা নিশ্চিত। তাই তো বিশ্লেষকরা বলছেন যত দ্রুত সম্ভব দল ঘোষণা করে শুরু করা হোক আনুষ্ঠানিক অনুশীলন। বারবার না পিছিয়ে এখনই দলটা ঘোষণা করে দেওয়া উচিত, কারণ কোচিং স্টাফ সহ সবাই এখন বর্তমান ঢাকা অবস্থান করছেন। দলটা ঘোষণা হলে সবাই জানতে পারবে কে কোথায়, কে সুযোগ পাচ্ছে, কে দলের সঙ্গে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 3টি টেস্ট খেলতে চলতি মাসের 27 তারিখ লঙ্কার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা মুমিনুলের দলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। ধীরে ধীরে প্রাণ ফিরছে পাহাড়ি জেলা রাঙামাটির পর্যটনে। করোনা মহামারীর কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো রিপোর্ট। করোনার কারণে গত 18ই মার্চ রাঙ্গামাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 5 মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক আসতে শুরু করলেও ছুটির দিনগুলোতে ভিড় বেশি। দীর্ঘ সময় ঘরে বন্দি থাকার পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন পাহাড়, ঝর্ণা ও হ্রদের দেশ রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির লেক, তারপর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, অসম্ভব সুন্দর একটা জায়গা। পরিবার নিয়ে সবাই অনেকদিন পরে আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে। অপরদিকে নানা অজুহাতে স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মাস্ক পরতে ভালো লাগে, মাথায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ছবি তোলার জন্য খুলে রাখছি আর কি। পর্যটক আসতে শুরু করায় ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন হোটেল ব্যবসায়ী ও বোটঘাট ইজারাদার। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলো তো আমাদের ট্যুরিস্ট মৌসুম। আমরা আশা করতেছি যে আমাদের ট্যুরিস্ট আরো বাড়বে। ভালো পর্যটক আসতেছে বন্ধের দিনগুলো, আশা করি আগামীতে আরো ভালো হবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্টদেরকে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। পর্যটক আসা শুরু হলেও এখনও গ্রুপ ভিত্তিক পর্যটকরা আসছে না বলে জানালেন সংশ্লিষ্টরা। আপাতত গ্রুপ ট্যুরগুলো নাই, যারা বাস নিয়ে বেড়াতে আসে
একেবারে দলবদ্ধভাবে সেই ট্যুরগুলো নাই। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতি বছর রাঙ্গামাটিতে প্রায় 5 লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, রাঙ্গামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সারা দেশে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু। এখনও শঙ্কা শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে সতর্কতার তাগিদ। বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচন আসলে বেড়ে যায় অভ্যন্তরীণ কোন্দল, বলছেন বুদ্ধিজীবীরা, মানতে নারাজ নেতারা। এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুলে অপব্যবহার করছে এক শ্রেণীর প্রতারক। নষ্ট হচ্ছে দল ও সরকারের ভাবমূর্তি। ছবি তোলায় সতর্ক থাকার পরামর্শ সিনিয়র নেতাদের। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।